বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন, লস এঞ্জেলেস থেকে। কোটা আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন শুরু করেছিলেন বাংলাদেশের এক ঝাঁক তরুণ, সেই কোটা আন্দোলন সরকার যখন মেনেই নিল বা কোর্ট কাচারি হয়ে যেটা মানার পরে সেই আন্দোলনটি চলে গেল সংস্কারের দিকে। যে আমরা সমাজে দেখতে পাচ্ছি দুর্নীতি, স্বজনপ্রীতি এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের যে অনিয়ম বা যেদিকে অগ্রসর হওয়ার কথা ছিল সেদিকে না যাওয়ার কারণে সেই আন্দোলনে যখন গেলেন তখন সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে পড়ল, যা থেকে আর কোনো ক্রমেই পরিত্রাণ পেলেন না চলমান সরকার, জননেত্রী শেখ হাসিনা, এবং তাকে পার্শ্ববর্তী রাষ্ট্রে চলে যেতে হলো। তো যাই হোক, এটি এক ধরনের বিজয়। আমরা বাংলাদেশের জন্য অনেকগুলো বিজয় এনেছি। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে বা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান সহ পাকিস্তান আন্দোলনের সাথে এরা সবাই জড়িত ছিলেন। আজকে সেই পূর্বের ইস্ট পাকিস্তান বা পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের উত্তরণ পর্যন্ত যে 30 বছর, 31 বছর, 32 বছর, 33 বছরের যে এক নাগারে আন্দোলন, তা করেছিলেন বাংলার সর্বশ্রেষ্ঠ মানব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় আজকে বাংলার ছাত্রদের ক্ষেত্রেই হোক বা ছাত্রদের অধিকারের জন্যই হোক, আপনাদের আন্দোলনটি সফলতার মুখ দেখেছে। আমি গভীর শ্রদ্ধা জানাই 71 সালের মুক্তিযোদ্ধা, 52 সালের ভাষা সংগ্রামী শহীদদের, বিভিন্ন অধিকার আন্দোলনের শহীদদের, 5ই আগস্ট 24 অধিকার আন্দোলনের ছাত্র জনতা এবং এটিকে দমন করতে যে পুলিশ বাহিনী থেকে শুরু করে সরকারি বাহিনীর অনেক সদস্য হয়তো আহত হয়েছেন। সবার ক্ষতির প্রতি আমি জানাচ্ছি আমার গভীর শ্রদ্ধা, মর্মবেদনা। আপনারা যেই সাফল্য অর্জন করেছেন, যেহেতু সরকার আর নাই, প্রধানমন্ত্রী পদ ত্যাগ করলে বা প্রধানমন্ত্রী যেভাবে দেশ ত্যাগ করেছেন, এর পরিপ্রেক্ষিতে আর কোনো সরকার থাকে না এবং সংসদকেও ডিসলভ করে দিয়েছেন মহামান্য প্রেসিডেন্ট। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1975 সালের 15ই আগস্ট পর থেকেই বিভিন্ন ধরনের শক্তি, রাজনৈতিক শক্তি, সামরিক শক্তি বিভিন্ন সময় ক্ষমতা দখল করেছে অথবা দেশকে চালানোর চেষ্টা করেছেন। বঙ্গবন্ধু অত্যন্ত বেদনার সাথে এই লুটপাট থেকে, তার ভাষণগুলো দেখবেন, অনুগ্রহ করে পড়বেন, এমন একটি লাইনও আপনি পাবেন না, আপনি যা বলতে যাবেন দেখবেন যে বঙ্গবন্ধু সবকিছুই বলেছেন এই চোরের দল, চাটার দলের জন্য ভালো কিছু করতে চেয়েছিলেন বঙ্গবন্ধু, এবং যার জন্য তিনি সেই বাকশাল গঠন করেছিলেন কৃষকের জন্য, শ্রমিকের জন্য।
উপরতলার মানুষের জন্য কিছু করতে হয় না, তারা ছলে বলে কৌশলে বা অর্থ করির মাধ্যমে পুলিশ ম্যানেজ করে, প্রশাসন ম্যানেজ করে, বিদেশ ম্যানেজ করে, স্বাস্থ্য খাত ম্যানেজ করে, শিক্ষা খাতকে ম্যানেজ করে। কিন্তু বঙ্গবন্ধু চেয়েছিলেন সেই কৃষক, শ্রমিক, মজুর, খেটে খাওয়া মানুষের জন্য কিছু করতে, কিন্তু তাকে এই মাসেই চলে যেতে হয়েছে। খুনি বেঈমান মোস্তাকের করাল থাবা থেকে তিনি রক্ষা পাননি। সে যাই হোক, এই আন্দোলনে আমরা দেখলাম যে মানুষ, পুলিশ, যারা রাস্তায় থাকে, সিপাহী, তাদের উপর তারা অনেক ক্ষেপা। আমি ছাত্র আন্দোলনে ছিলাম, 90-এর গণঅভ্যুত্থানের সময় রাজপথের একজন সৈনিক ছিলাম, এবং সেই বিভিন্ন আন্দোলনের মাধ্যমে, এমনকি যখন আমরা দেখলাম বেগম খালেদা জিয়ার সময়ে যে আর্থিক খাতে, বিভিন্ন খাতে দুর্নীতি, সেখান থেকেও সেই আন্দোলনেও আমরা রাজপথেই ছিলাম। আজকে আপনারা রাজপথে থেকে যেই স্বপ্ন দেখে ত্যাগ করেছেন, বন্ধু-বান্ধব, আপনাদের বন্ধু-বান্ধব রাস্তায় জীবন দিয়েছে, রক্ত ঝরেছে, আপামর জনসাধারণ আপনাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, কিন্তু আপনারা কি করলেন? যেগুলো নিচের লেভেলের যে সিপাহী, আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলতে চাই, আমিও একজন পুলিশ পরিবারের সন্তান, কিন্তু ওই বেনজির বা ওই রাজনৈতিক ছত্র ছাড়ায় যারা সব সময় টাকা পয়সার লেনদেন, সন্ত্রাস করে এবং সন্ত্রাস করে পার পেয়ে যায়, তাদের সাথে সেই সাধারণত এগুলো উপরের অফিসার, আপনি বলতে পারেন যে বিসিএস পুলিশ অফিসার, তাদের কারণেই, তাদের হুকুমেই হয়তো হাবিলদার, নায়েক, সাধারণ পুলিশ, ট্রাফিক পুলিশ আপনাদের উপর হামলা চালিয়েছে। কিন্তু আপনারা কি করেছেন? তাদের লাশ মেরে আবার ঝুলিয়ে রেখেছেন। এটা তো মর্মান্তিক। আমরা কিন্তু বাঙালি বলেন, বাংলাদেশি বলেন, আমরা কিন্তু একটি, এই বাংলাদেশের ভিতরে যারা আছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্য অন্য কেউ, আমরা কিন্তু একই পরিবারের সন্তান, আমরা একই ভাত খাই, মাছ খাই। কিন্তু আমরা যে হিংস্রতা দেখিয়েছি, সেটা 25শে মার্চের কালো রাতেও এত হিংস্রতা ছিল না। 200 বা 250 লোক পুলিশের গুলিতে মারা গিয়েছিল। এটি অবশ্যই অত্যন্ত দুঃখজনক, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমরা নিজেদের মধ্যে ক্লাশ করছি, কেউ বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য ভাবে, যা হাজার ছাড়িয়ে গেছে। সে যাই হোক, এই যে ফাঁড়ি লুট, পুলিশ লুট, জেলখানা লুট, টিভি সেন্টার পুড়িয়ে দেওয়া, এত এত কাহিনী ঘটে গেল, কিন্তু আপনারা যদি ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমাদের যে সেনাবাহিনী আছে, তারা যদি মদত দিত, ঘটনা কিন্তু এরকম ঘটতো না। হাজার হাজার লোক দেখা যেত যে পুলিশের গুলিতে মারা গেছে। কিন্তু আমাদের সেনাবাহিনী অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়েছেন, যার জন্য হত্যাকাণ্ড হয়নি। রাষ্ট্রের ক্ষতি হয়ে গেছে, কিন্তু সামরিক বাহিনী একটু এগিয়ে যায়নি, বরং এই না যাওয়ার কারণে আপনারা এই পুলিশদেরকে হত্যা করেছেন। এখন নিজেরা অনেক দেখা গেল যে পুলিশ নিজেদেরকে যান বাঁচাতে উইথড্র করে ফেলল, এবং যদি এটা অত্যন্ত ধৈর্যের পরিচয় না দিত, 500 থেকে 50,000 লোক মারা যাওয়া, যদি তারা বলতো না আমরা রাষ্ট্রের রক্ষার জন্য এগুলো করতেছি, বা যদি আওয়ামী লীগ নেত্রী পালিয়ে না যেতেন, তাহলে এর সংখ্যা 500 থেকে 5 লাখ হতে পারত।
যাই হোক, তিনি চলে গেছেন। একদিক থেকে দেশকে ঠান্ডা করার একটি অভিপ্রায় হয়তো ছিল, কিন্তু আমরা যে এখন নিজেরা নিজেরা মারামারি করছি, এটি খুবই দুঃখজনক। একজন দেখলাম হাজার হাজার ছেলে রাস্তায় নেমেছে ট্রাফিক কন্ট্রোল করতে। একজন দাড়িওয়ালা যুবক ছেলে, সে প্রায় কেঁদে ফেললো যে আমরা আগে বুঝি নাই যে একজন ট্রাফিক পুলিশ কত কষ্ট করে এই রাস্তার শান্তি শৃঙ্খলা বজায় রাখে। আপনারা পে কাঠামোটা দেখেন যে কত টাকা তারা বেতন পায়। হয়তো দেখা গেল যে একটা রিক্সাওয়ালার গায়ে বাড়ি দিয়া 10 টাকা পকেটে ঢুকাইছে। বা এই যে বাস বা ট্রান্সপোর্টেশন, তার যে অ্যাসোসিয়েশন গুলো আছে, তারা এই পুলিশের সাথে, কিন্তু কোন পুলিশ, তাদেরকে কালেকশন করতে দেওয়া হয়, নিচের পুলিশগুলো কালেকশন করে দেয়, আর ওই ক্যাডার সর্বস্ব, নাম সর্বস্ব তারা বসে বসে ভাগ খায় এবং রাজনৈতিক ছত্র ছায়ার চাঁদাবাজি তোলে, সেই সাথে পুলিশও চাঁদাবাজি করে। কাজেই আমাদেরকে, আপনারা যেহেতু ধরেছেন, আপনাদের এর মূলে কুঠারাঘাত করতে হবে। আন্দোলন করেন, বিপ্লব করেন। আপনাদের মনের ইচ্ছা যদি সঠিক সফলতা না পায়, ব্যর্থ হয়, এটি হবে অত্যন্ত দুঃখজনক জাতির জন্য। বঙ্গবন্ধু প্রসঙ্গক্রমে চলে আসে। বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে সৈনিক, সিনিয়র সৈনিক এবং মেজর র্যাঙ্কের যে সৈনিক যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, জাতীয় চাঁদনি থেকে হত্যা করেছিল, তারা দুর্ধর্ষ হয়ে ওঠে। এই জিনিসটি মানতে পারছিলেন না ব্রিগেডিয়ার জেনারেল, পরবর্তীতে মেজর জেনারেল খালেদ মোশাররফ। তিনি এটির একটি ডাইরেক্ট অ্যাকশনে যেতে চেয়েছিলেন। ফলাফল হলো এই যে তাকে 3 তারিখে তিনি যখন জিয়াউর রহমান সাহেবকে বন্দি করলেন, 7 তারিখে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করিয়ে ছাড়ল এই সৈনিকেরা, উচ্ছৃঙ্খল সৈনিকেরা। কাজে টাইমিং একটি বিশাল ব্যাপার। আপনারা আজকে যে স্বপ্ন দেখে এই বিজয়ের দ্বার প্রান্তে এসেছেন, এখন দেখেন আপনাদের হাতে কিন্তু আর সেই হুইল পাওয়ারটা নাই। হুইল পাওয়ারটা কয়েক ঘন্টার মধ্যে, কিছুক্ষণের মধ্যে কিছু লোকের কাছে চলে যাবে, এবং তারা সবাই সিলেক্টিভ লোক, এবং সেখান থেকে কিছুদিনের মধ্যেই হয়তো চলে যাবে একটি রাজনৈতিক দলের কাছে। আর আমরা হলাম দলকানা। সেই দলকানা আপনাদের স্বপ্ন কতখানি বাস্তবায়ন করবে, সেটি একমাত্র সময়ই বলে দেবে। কিন্তু সাহস করে এগোতে হয়। সেই কাজটি আপনারা করেছেন। আমরা আশা করব যে টিম বসতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সময়ে, তারা সঠিকভাবে সেই কাজটি আপনাদের জন্য এগিয়ে নিয়ে যাবেন। আমি 2020 সালের 2রা জুলাই একটি দলের নাম দিলাম বাংলাদেশ মানব জোট, হিউম্যান অ্যালায়েন্স অফ বাংলাদেশ। মানবিক যে মূল্যবোধ, এটি আমাদের প্রতিটি জনে জনে অত্যন্ত চেষ্টা করে যদি আমরা তৈরি করতে না পারি, জাতীয় বিভাজন যদি আমরা বিসর্জন দিতে না পারি, তবে জাতিকে নিয়ে এগিয়ে যাওয়া যাবে না। ওইকে হাসিনার সাপোর্টে ছিল দেখে, ওকে দেখলেই আমরা যদি ধাওয়াইতে থাকি, ওই জামাত করছে 53 বছর পরেও যদি বলি করি জামাতের বাচ্চা, যদি না মনে করি বাংলাদেশের অংশ, বাংলাদেশের ধূলিকণার সাথে মিশে আছে তার এই বেড়ে ওঠা, তার জন্ম, ওই বিএনপি দেখলে যদি ধাওয়া মারি, তাহলে তো এটি কোনোদিনও হবে না। বাংলাদেশ সীমানার মধ্যে যতটি লোক আছে, যেই বংশের হোক, যেই গোত্রের হোক, যে তার কালার হোক, তার রং হোক, সে যেই হোক, তার প্রতি আমাদের সাম্যের চক্ষে, সমতার চক্ষে সমান সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টাটাই আমাদেরকে করতে হবে।
তবেই কেবল আমরা একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশ পেতে পারি। আপনারা জানেন এই পুলিশকে পকেটস্থ করেছিল রাজনৈতিক শক্তি, এবং তাই করে যাচ্ছে সেই পাকিস্তান আমল থেকে শুরু করে সবসময় আমরা দেখছি যে এই পুলিশদেরকে পকেটস্থ করে কাজ হাসিল করে। যে চোর না তাকে চোর বানায়, যে ঘুষ দিতে চাইবে না দেখা গেলো তার কাছ থেকে ঘুষ আদায় করে। এখন একটা সময়ে 10টি স্কেলে বেতন হইতো, সেপাই থেকে আপনার সেই জেনারেল পর্যন্ত। এখন এটি 20টিতে আছে। আমরা আমাদের বাংলাদেশ মানব জোট মনে করে যে মানুষের তার প্রয়োজন অনুযায়ী বেতন হওয়া উচিত, এবং এটি 5টি বিভাগে ভাগ করতে হবে। আবার চলে আসে, আমরা তাকে স্বৈরাচার বলি। স্বৈরাচার এরশাদ করেছিলেন একটি টাইম স্কেলের একটা সুন্দর সিস্টেম করেছিলেন। তখন দেখা যেত যে ওই কর্মচারী বা অডিটর সাহেবরা হাসতো, কারণ টাইম গেলেই বেতন বেড়ে যায়। কিন্তু এটা তো দরকার, আমাদের বেসিক নিড গুলা যেন ফুলফিল করতে পারে। একজন জেনারেল স্কুল ছেলে হয়তো খুব ভালো একটা স্কুলে যাবে, ন্যূনতম স্ট্যান্ডার্ড মেনটেন করা একটা স্কুলে ওনার একটা সেপাহীর ছেলে বা মেয়ে পড়বে না, এমনটা হতে পারে না। এদিক থেকে অনেকখানি এগিয়ে আছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। কিন্তু একজন পুলিশের ছেলে বা মেয়ে, সে চাকরি করে এক জায়গায়, পোস্টিং থাকে এক জায়গায়, তার ফ্যামিলি থাকে আর এক জায়গায়, কোনো একটা স্কুলে পড়ার গ্যারান্টি নাই। তারপরে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, স্কুল কলেজ সবখানে প্রাইভেট 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 প্রাইভেট। কাজে আপনারা যেখানে আঘাত করেছেন, আমি প্রথম থেকেই বলেছি যে কোটা চলবে না, যেখানে প্রথম শ্রেণীর কোন বা দ্বিতীয় শ্রেণীর কোনো জায়গায় কোনো প্রকার কোটা চলবে না, এটা আমি প্রথম থেকেই বলে আসছি। আর এই যে আমাদের দেশ যারা রক্ষা করে, ধরেন একটা কনস্টেবল, একটা বিজিবি সদস্য এবং একটি পুলিশ সদস্য, এরা একটা কিছু করে খাচ্ছে, কিন্তু এদের ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে উন্নত জীবন দিতে পারি এটা কিন্তু আমরা কখনো চিন্তা করি না। আরে পুলিশের ছেলে তো আবার পুলিশ হবে, এরকম মনমানসিকতাই বেশি। কিন্তু এ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আপনারা ভালো জিনিস ধরেছেন, এটাকে অবশ্যই একটি জায়গায় নিয়ে যেতে হবে। আর আমাদের আচরণগত যে শিক্ষা, এটি খুবই করুণ অবস্থা। আপনি যদি কনস্টেবল, আপনি এখানে পাবেন না, আমেরিকাতে অন্তত, সেখানে আপনি পাবেন সব অফিসার। আর একটা কি, আমি শেরিফ অথবা সীমান্ত রক্ষক প্রহরী যারা আছে, যদি ন্যাশনাল ক্রাইসিস তৈরি হয় তখন তারা এই পুলিশকে হেল্প করে। আমি মনে করি অন্তত যিনি কনস্টেবল হবে এসএসসি বা এইচএসসি একটু ভালো মানের, এবং তাদেরকে 5 বছর প্রভিশনে থাকতে হবে, প্রভিশনাল কনস্টেবল, এবং তাদের যে কারিকুলাম থাকবে সেগুলো পাশ করে এই 5 বছরের মধ্যে তাকে অফিসার র্যাঙ্কে যেতে হবে। এবং তার কাজ থাকবে শুধুমাত্র থানায়, কোনো ধরনের রায়ট বা এই দাঙ্গা ইত্যাদিতে সে যাবে না, শুধু অফিসের কাজ করবে। এবং এই 5 বছর সে কার সাথে মিশে, সে কোনো ঘুষের সাথে আছে কিনা, কোনো লেনদেন আছে কিনা, এটি খুবই সুন্দরভাবে এটা অবজারভেশন করা হবে। তারপরে তার চাকরি পার্মানেন্ট হবে। অন্যান্য যে ক্যাডারগুলো আছে সেগুলো সম্বন্ধে আমি অন্য কোনো এপিসোডে আলাপ করব। কিন্তু এই পুলিশ বাহিনীতে এখন নতুন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার আসতেছে, আমি আশা করব যে যত ক্যাডার জবের কর্মকর্তা আছে সবাইকে ওএসডি করে দেওয়া হোক, সবাইকে, পুলিশ বাহিনীতে যা আছে সবাইকে ওএসডি করে দেওয়া হোক। তারপরে যাচাই বাছাই করা হোক এর মধ্যে কে কে ঘুষ গ্রহণ করেছেন,
তাদেরকে তাদেরকে এই বরখাস্ত করা হোক অথবা ফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হোক। সবারই তো সংসার আছে, বউ আছে, বাচ্চা আছে, এই কথা হয়তো চিন্তা করে। আর যারা প্রমাণ পাওয়া যাবে না যে তারা ঘুষ বা দুর্নীতির সাথে বা কোনো অপশক্তির সাথে জড়িত ছিলেন, তারা আবার ডিপার্টমেন্টে ব্যাক করবে এবং এই ডিপার্টমেন্ট টেক ওভার করবে অ্যাডমিন ক্যাডারের লোকজন, আনসার ক্যাডারের লোকজন আসতে পারে, যারা এসে এই শূন্যস্থানটা পূরণ করবে। আমি অন্য আর একটি এপিসোডে বলবো যে আমাদের যে কয়টি ক্যাডার এখন 28টা বা এরকম হতে পারে, এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তিনি এটাকে বাড়িয়ে দিয়েছিলেন। আমার কথা হলো যে 5 থেকে 60টি এটা ক্যাডার হোক বা ক্লারিক্যাল জব হোক, এরকম একটা নাম দিয়ে 60টির মধ্যে সব এই ক্যাডার জবকে নিয়ে আসতে হবে বা ক্যাডারের মতো করে করতে হবে। সে যাই হোক, এই ক্ষেত্রে অন্যান্য পজিশনের জন্য প্রশাসন ক্যাডার থেকে এইখানে ট্রান্সফার করা হোক এবং আনসার বাহিনীর সদস্য দিয়ে এই পুলিশ বাহিনীকে সাজানো হোক এবং ভবিষ্যতে অ্যাডমিন ক্যাডার, আনসার এবং পুলিশ এই 3টি থাকবে একই ক্যাডার। বাই রোটেশন তারা এই আনসারের অফিসার পদে আর পুলিশের অফিসার পদগুলোতে যাবেন। আর যারা প্রমোশনাল অফিসার থাকবেন তারা তো থাকবেনই, যারা সাব ইন্সপেক্টর হিসেবে ঢুকতেছেন তারা তো থাকবেন। আর যারা পুলিশ হিসেবে ঢুকবেন তাদেরকে 5 বছর রাখা হবে এবং 5 বছরে তাদেরকে পড়াশোনা করবে। একাডেমিক যে ইনস্টিটিউশনগুলো থাকবে পুলিশের, সেখানে তারা ওই পড়াশোনা করে অফিসার র্যাঙ্কে জয়েন করবে। এখন এটা এসএসসি লেভেল থেকে শুরু হতে পারে, ইন্টারমিডিয়েট লেভেল থেকে শুরু হতে পারে। এখানে একটা জিনিস মনে করবেন, একাডেমি থাকলে কি হয়, আমরা যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের কথা বলি, উনি যখন ইন্টারমিডিয়েট পড়তেছিলেন তখন তিনি পাকিস্তান সেনাবাহিনীতে জয়েন করেন এবং এই যে জয়েন করার সময়ে তিনি যে ওই প্রশিক্ষণটা নেন অফিসার হিসেবে সময় তার ওইটাও কাউন্ট হয়, দুইটাই কাউন্ট হয় এবং তিনি অফিসার হিসেবে উত্তীর্ণ হয়ে জয়েন করেন এবং যুদ্ধের সময় তার পজিশন মেজর পদে তিনি অধিষ্ঠিত ছিলেন চট্টগ্রাম। যাই হোক, অনেকগুলো প্রাণের বিনিময়ে আপনারা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে যাচ্ছেন এবং আমরা চাই আপনারা যেটা চেয়েছেন সংস্কার করতে, দুর্নীতিমুক্ত করতে, আমাদের পুলিশ বাহিনী এই একটা উন্নত দেশের স্ট্যান্ডার্ডে নেওয়ার জন্য। এই যে পুলিশগুলা গুলি করতেছিল তার মধ্যে অনেক শিশু নিহত হয়েছে, পুলিশ করুক বা অন্য কেউ করুক বা সাবোটেজ করুক, যেভাবেই হোক। কিন্তু একজন লোক আমাকে বললেন যে এদের ট্রেনিং এতই কম, কিছুদিন পর পর যে একটা ট্রেনিংয়ে পাঠাতে হয় এটাও তাদের হয় না বা পাঠায় না, অথবা যেতে চায় না, যা বলে যে ফ্যামিলি নিয়ে চলতে পারে না, ঘুষের টাকার টান পড়ে। কাজে এদেরকে একটি উল্লেখযোগ্য বেতন অবশ্যই বৃদ্ধি করে দিতে হবে। তাদের ছেলে মেয়ে খাওয়া দাওয়া লেখাপড়ায় যাতে কষ্ট না পায় সেই চেষ্টাও আমাদেরকে রাখতে হবে। এবং এই যে রাজনৈতিক দলগুলো লেজুর ভিত্তি, ইয়েস স্যার নো স্যার, এর থেকে তাদেরকে বের করে আনতে হবে। তাদের কাজ থাকবে অফিসিয়াল কাজ করবেন, কেউ রিপোর্ট করতে গেলে রিপোর্টটা লিখে রাখবেন, এই পর্যন্ত। আর ওই ব্যাটালিয়ানগুলো যেগুলো থাকে বা ওই বিজিবির মতো এরকম থাকবে থানা হেডকোয়ার্টার বা পুলিশের সন্নিকটে, যারা প্রয়োজনে পুলিশ যখন কল দিবে তখন তাদের সাথে যাবে, যায় যেখানে যা করা লাগে করবে। কারণ এমন অনেক ঘটনা বাংলাদেশে ইতিমধ্যে ঘটে গেছে যেখানে অন্তত আপনার বলেন উন্নত দেশ ডাইরেক্ট গুলি, কারণ তারা এগুলো করে না, তাদের নাগরিকরা এরকম এত উচ্ছৃঙ্খল না।
এত উচ্ছৃঙ্খল না। যেইভাবে ঘটনাগুলো ঘটতেছে এইগুলি ভিতরে রাখার জন্য না। যদি উন্নত দেশের কথা বলেন, দেখা মাত্র গুলি হয়ে যেত, এটা মার্শাল ল লাগতো না, তাদের কাছে এমনি মার্শাল ল। বলবে এই লোক আবার কি কয়, আমি আমেরিকা থেকে কথা বলতেছি, ঠিক আছে? এখানে হ্যাঁ আপনি বসেন, আপনার একটা দোকানে আসছেন, আপনি তাকে অফার করেন চা, সে চা খেয়ে যাবে। কিন্তু সে যদি বলে ডু দিস, আমাকে আপনি যদি ওইটা না করেন, আর তার কাছে মনে হয় আপনি হুমকি, সে টাস করে গুলি করে দিবে। 2 মিনিটে দিতে পারবে না, সে টাস করে গুলি করে দিবে। কিন্তু আমরাও যেরকম উচ্ছৃঙ্খল আচরণ করি, পুলিশ অত্যন্ত নরম আচরণই দেখিয়েছে। তারপরেও যেই প্রাণহানি ঘটেছে এটি দুঃখজনক। আমাদের এইভাবে আর অগ্রসর হওয়ার কোনো অবকাশ নাই। আসুন আমরা ইতি টানি, নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে মেনে নেই এবং আমরা নিজেরা শান্ত হয়ে যাই। কারণ উন্নত দেশগুলোতে দেখবেন যে এদের নাগরিক যে চেতনা, নাগরিক চেতনাটা এতই উন্নত যে তারা আরেকজনের ক্ষতি হবে এই কাজটিও করে না। যদি লেখা থাকে গাড়ি হেড অন, তো হেডে নেই রাখে তারা। যদি উল্টায় রাখেন, আরেকজন এসে আবার টিকিট দিয়ে যাবে। সেই জন্য মারামারিও করবে না তারা। যার টিকিট দেওয়ার টিকিট, ওকে কোর্টে যাও, ঠিক আছে? সো আমরা আশা করব যে আপনারা যেই স্বপ্ন নিয়ে, যেই সংস্কারের আশায় রাস্তায় আছেন এখনো, এবং অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের সে আশা পূর্ণ করবে, এই আশা করেই আজ এখানে শেষ করছি। পৃথিবীর সকল মানুষ সুখী হোক।